আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চলে যাচ্ছি আজকের 18তম এপিসোডে। তুমি কখনো জেনে খবর পড়েছেন? শুনতে একটু অদ্ভুত, তাই না? কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল কদিন আগে, তাও আবার আমার সাথেই। চাঁদপুর থেকে শরীয়তপুর ভেদরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়িতে। তখন সময় সকাল 9টা। হাজীগঞ্জ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুরে থাকেন তারা এই মোড় চিনবেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি এসে আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছে। এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামলো। এরপর মানিব্যাগ বের করে যেই টাকা নেব দেখি খুচরা কোনো টাকা নেই। আমি ওনাকে বললাম, চাচা আপনার কাছে ভাঙতি টাকা হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দেয় এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে। আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। ওনাকেও আর কিছুই বলিনি। যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই তাই উনি হয়তো বুঝবে ভেবে ব্যাপারটা আমার আমলে নেইনি আর। কিন্তু বিশ্বাস করুন, এরপর আমার সাথে যা হয়েছে তা কোনোদিন আমার সাথেই হবে এটা আমি কল্পনাই করতে পারিনি। বাস নেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুরে থাকেন এই স্থানগুলো সম্বন্ধে আপনাদের ধারণা থাকবে, কারণ আমি একমাত্র এখানে হরিণা ফেরিঘাটের ট্রলার পাবো আর এরপর শরীয়তপুরে যেতে হবে আমাকে। যখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি, খেয়াল করলাম একটু দূরে রেললাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। এই সিএনজি স্ট্যান্ড রেল লাইনের পাশেই, তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভেবে অবাক হলাম, ওনাকে তো হাজীগঞ্জে ফেলে এসেছি। এত দূর আমার আগে উনি কিভাবে আসবেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বললেন, বাবা কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে ওনার দিকে কিছু সময় তাকিয়েছিলাম। এত দূর আসতে আসতে আমার কাছে খুচরা টাকা হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ওনাকে একটা 10 টাকা নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছে। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করেন হরিণা ঘাটের উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণা ঘাট অবধি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভাবছি। উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেল। কিন্তু তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য আরও অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে। হরিণা ঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়েছে। যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করা লাগবে, তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তাদের নিশ্চয় জানা আছে যে ফেরির 2য় অথবা 3য় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি, তাই আমি 2য় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকে আমি একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার ঠিক সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন। ওনাকে দেখেই আমার গা শিউরে ওঠে। এইবার আমার হাত এবং পায়ের গোড়ালি কাঁপাকাঁপি শুরু করে। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই বৃদ্ধ লোক কীভাবে আমার এখানে চলে এসেছে? একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুরে যাচ্ছে, তাই বারবার অলৌকিকভাবে আমার সাথে দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিন ভূত কিনা। কিন্তু যদি জিনও হয় তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু কেন নিল? সত্য মিথ্যে এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম। তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে আবার বলল, ভাই চা কি খাইবেন না? হঠাৎ ওনার গলার স্বর শুনে আমি দোকানের দিকে তাকালাম। ফোন পকেটে রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এবার আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছুই বলার নেই, কিন্তু কেন যেন ওনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না। তবে এইবার উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম স্বরে আমাকে বললেন, বাবা কিছু টাকা দিবি? ওনার এই কণ্ঠটি যদি আপনারাও কেউ শোনেন তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো বলতে পারবেন না। যেহেতু পরপর 3 বার শুনেছি আমি, তাই ওনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে একদম গেঁথেছিল।
আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেটে থেকে মানি ব্যাগ বের করতে গেলে দোকানে সেই ভিখারিকে রেগে বলল, এই চাচা, এখানেও ভিক্ষা করা লাগে? কাস্টমার নষ্ট না করলে আপনাকে শান্তি লাগে না? আমি খেয়াল করলাম দোকানের এমন কথা শুনেও বৃদ্ধ লোকটা আমার দিকেই চেয়ে আছেন এবং তার ডান হাতটি আমার দিকেই বাড়িয়ে দেওয়া। কিন্তু আমি এইবার আমার পাশে দোকানিকে পেয়ে সাহস করে কৌতূহলবশত বলে বসলাম, চাচা, আপনাকে তো আমি হাজীগঞ্জে দেখেছিলাম, এরপর ভাঙতি নাই তাই টাকা দেইনি। এরপর ব্রিজের ওপারেও আপনাকে দেখলাম, আর 10 টাকাও দিলাম। আপনি আবার কেন টাকা চাইছেন? নাকি ভুলে গেছেন যে টাকা আমিই দিয়েছিলাম? আমার কথা শুনে দোকানিও দেখলাম এইবার অবাক হলেন। এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এবার হাত নামিয়ে নেন আর বসা থেকে উঠে সোজা 2য় তলা থেকে নেমে যেতে লাগলেন। হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছেন। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। এদিকে দোকানিও অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই লোক আপনার পিছু নিচ্ছে নাকি? দোকানির কথা শুনে আমি যেন এইবার একটু সাহস পেয়েছি। যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয় পাচ্ছি নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয় লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, তবে এটা নিশ্চিত আমি ভয় অনুভব করছিলাম তখন। এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে সবটা খুলে বললাম। দোকানি আমার কথা শুনে বললেন, আজকাল ধান্দাবাজ বেড়ে গেছে, এই বেডায় আপনারা ফলো করতেছে মনে হয়, আহেন তাকে জিজ্ঞাসা করি। খেয়াল করেছি আমার সাথে দোকানিও এই রহস্যের সমাধান খুঁজছে। দোকানের বয়স তেমন বেশি হবে না, মোটামুটি 26 কি 30-এর মতো হবে। এরপর আমি এবং দোকানি 2য় তলা থেকে নেমে এলাম নিচে। আমি এর আগেও কয়েকবার ফেরিতে চলাচল করেছি, সবসময় মানুষজন কম হলেও 10 থেকে 12 জন থাকতো, কিন্তু এইবার শুধু 2টা ছেলেকে দেখলাম। ওদের বাইক আছে, সেই বাইক নিয়েই তারা দাঁড়িয়েছিলেন। আমি এবং দোকানি নিচে এসে খুঁজতে লাগলাম সেই বৃদ্ধ লোককে, কিন্তু আশেপাশে নেই। এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের জিজ্ঞাসা করলে তারা বলেন, কই, অনেকক্ষণ যাবৎ আমরা দাঁড়িয়ে আছি এখানে, কোনো বৃদ্ধ লোককে তো নামতে দেখিনি। ছেলে দুটার কথা শুনে দোকানি এবং আমি দুজনে অবাক হয়ে গেলাম। এবার আমার মাঝে জিনজিন ভাবটা চেপে বসেছে। দোকানি আমাকে বললেন, ভাই, ট্র্যাকের চিপা চাপায় আছে মনে হয়, হয়তো লোকটা যখন নামছে তখন ভাইরা খেয়াল করেনি। দোকানি আমাকে কথাটা বলায় সেই ছেলে দুইটা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমিও দোকানির কথায় হ্যাঁ সম্মতি দিয়ে ফিরতে থাকা ট্রাকগুলোর কিনারা চেক করতে লাগলাম। এদিকে ফেরির নিচে সব অংশ চেক করে যখন ওনাকে পাইনি তখন বাথরুমেও গেলাম। দেখলাম ওয়াশরুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমার সাথে এখন যেন দোকানিও পাগল হয়ে যাচ্ছিল। বেশ কিছু সময় নিচে খুঁজে আমরা উপরে যাই এবং 2য় তলা আর 3য় তলা ভালোভাবে চেক করি, কিন্তু সেই বৃদ্ধ লোকের দেখা পাওয়া গেল না। নিরাশ হয়ে দুজনেই ফিরে যায় আবার 2য় তলায়, অর্থাৎ দোকানের দোকানে। দোকানের চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি ভয় পাচ্ছে, কারণ বৃদ্ধ লোকের সাথে দোকানি খারাপ ব্যবহার করেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য বিষয়ে। যদিও আমি খারাপ কোনো ব্যবহার করিনি, কিন্তু ওই বৃদ্ধ তো আমার পিছুই এসেছিল, এটা ভেবেই আমি অনেক ভয় পাচ্ছিলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলেই হয়তো ভালো হতো। ঘটনা মাত্র শুরু হয়েছে, আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেদিন থেকেই। আমি দোকানকে বিদায় দিয়ে ফেরি থেকে নেমে যাই। এরপর ফেরিঘাট থেকে সোজা রওনা করি ভেদরগঞ্জ। এই অবধি সবটাই ঠিক ছিল, কিন্তু ভেদরগঞ্জ বাজারে নেমে উপজেলা হয়ে যখন আমি এগোচ্ছিলাম তখন রাস্তার পাশে, অর্থাৎ আমার বাম পাশে, সেই বৃদ্ধ লোককে আমি দেখতে পাই। হাত দুইটা হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন। হঠাৎ আবার ওনাকে দেখেই আমার বুকের বাম পাশটা চিৎ করে উঠেছে। দিনে দুপুরে এত শত লোকের মাঝেও আমি ভয়ে থর থর করে কাঁপছিলাম, কিন্তু এখন তো আশেপাশে পরিচিত কোনো লোকজনও নেই। মনে মনে ভাবছিলাম দোকানি সাথে থাকলে এখন ওনাকে ধরতে পারতাম। এইভাবে আজগুবি কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসে থেকে উঠে যায় এবং আমাকে এড়িয়ে আমি যেদিকে থেকে এসেছিলাম সেদিকে চলে যাচ্ছেন। কিন্তু এবার অনেকটা পার্থক্য ছিল। গত 3 বার ওনাকে খুব কষ্ট করে হাঁটতে দেখেছি, মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে গুজে গুজে হেঁটে চলে, কিন্তু এইবার তার ঠিক উল্টা। একজন যুবক যেভাবে হুট করে বসা থেকে উঠে দাঁড়াবে উনি ঠিক সেইভাবে দাঁড়িয়েছে, এবং একজন যুবক যেভাবে হেঁটে যাবে তাও অনেক দ্রুত, তিনিও অমনভাবে হেঁটে চলে যাচ্ছে। যাওয়ার সময় ওনার ময়লা মিশ্রিত সেই পাঞ্জাবির একটা আলাদা ঘ্রাণ আমার নাকে বেঁধে যায়।
সেই মুহূর্তটায় আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। বোকার মতো ওনার দিকে তাকিয়েছিলাম এবং উনি হাঁটতে হাঁটতে কখন লোকজনের ভিড়ে হারিয়ে যায় আমি খেয়াল করতে পারিনি। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই তখন আমার সম্পূর্ণ ভাবনা জুড়ে সেই বৃদ্ধ লোকটাই ছিল। বারবার কানে ভাসছিল সেই শব্দটা, বাবা কিছু টাকা দিবি। কোনোভাবে সেদিন শ্বশুর বাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলেই রওনা করেছি আমি, এবং ভেদরগঞ্জ ছেড়ে ফেরিতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন ফেরিতে উঠেছি তখন 5:55 বা 6টা বাজে, একটু এদিক সেদিক হবে। অন্যদিকে যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি হবে ফেরিতে, তাই স্বাভাবিকভাবেই ওপাশে নামার পর 6:37 বেজেছিল। আমি হরিণা ঘাটে নামতেই আমার সিমে একটা কল আসে। কলটা রিসিভ করাতেই আমার ছোট ভাই ভয় এবং কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, ভাইয়া তুই গত 4 দিন ফোন কেন অফ করে রেখেছিস? আমরা কত চিন্তা করেছি, বাসায় আসবি কখন? ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি আজ সকালেই রাসেলকে বিদায় দিয়ে এসেছি, আর সে এখন কল দিয়ে বলে আমি 4 দিন ফোন অফ করে রেখেছি। চিন্তার মাঝে আরও একটা চিন্তা ঢুকে যায় আমার মাথায়। এইবার আমি প্রচুর ভয় পাই। কী যেন মনে করে আমি ফোনের ডাটা চালু করলাম। আমি তৎক্ষণাৎ আমার মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসে। সেখানে আমার স্ত্রী নিজেই মেসেজ করেছে অনেকগুলো, এবং সেই মেসেজগুলো এমন ছিল আমি নাকি 4 দিন ধরে নিখোঁজ। যার বাসা থেকে আমি মাত্রই আসলাম, এখনও 4 ঘন্টা হয়নি, সে মেসেজ দিচ্ছে আমি 4 দিন নিখোঁজ ছিলাম। সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল। তখন আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করতে লাগলাম। যদিও তখন মাথা খাটিয়ে কিছু করার মতো অবস্থা ছিল না আমার, তবুও আমি তারিখ চেক করে দেখি আজ দুপুরে আমি আমার স্ত্রীর সাথে যে মেসেজ করেছি তা অক্টোবরের 29 তারিখের মেসেজ। এরপর যখন ফোনের শর্ট ক্যালেন্ডারের দিকে তাকাই আমি দেখি আজ নভেম্বরের 3 তারিখ। মাথায় আমার আকাশ ভেঙে পড়ার অবস্থা। কিভাবে 4 দিন কেটে গেল, তাও 4 ঘন্টার মধ্যেই। একবার ভাবছি আমার ক্যালেন্ডারের সমস্যা, আবার ভাবছি রাসেল কেন কল দিয়ে বলল আমি 4 দিন যাবৎ নিখোঁজ। আবার ভাবনায় আসে সব কিছু আমি স্বপ্ন দেখছি না তো। এত এত ভাবনার মাঝে ফোনে কল আসে আমার। দেখি আমার স্ত্রী কল করেছে। আমি ফোন রিসিভ করাতেই ওপাশ থেকে সে প্রচণ্ড অভিমান, রাগ এবং মায়াভর স্বরে বলতে লাগলো, শয়তান, স্বার্থপর, গত 4 দিন কোথায় হারিয়ে গিয়েছেন? আমি পাগলের মতো খুঁজেছিলাম আপনাকে। আপনার আব্বু থানাও গিয়েছেন। আপনার ফোন কেন অফ ছিল? একটা কল দিয়েও তো বলতে পারতেন। এখান থেকে তো ভালোভাবেই বিদায় দিছিলেন, বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল, অথচ আপনি গত 4 দিন পুরো নিখোঁজ হয়ে গেছেন। কোথায় ছিলেন এই 4 দিন আপনি? বউয়ের কথাগুলো শুনে যেন আমার পায়ের নিচে মাটি সরে গেল। ভুলভাল কি আমি শুনছি, নাকি তারা ভুলভাল বলছে তা আমি বুঝে উঠতে পারছি না। কেমন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার। আতঙ্কে এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না, আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি। কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি একটা সিএনজিতে করে আবার ব্রিজের এপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেন আমার জীবনে এলেন তিনি? ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে তিনি এইভাবে যাবেনও বা কোথায়? সবচেয়ে বেশি ভয় লেগেছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার কাছে 40 মিনিট লেগেছে, সেখানে 4 দিন কিভাবে কেটে গেল? এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেদিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা ভাবতে ভাবতে অবশেষে বাড়িতে এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে, এবং রিসিভ করলে একটা কথাই শুনতে হচ্ছে আমাকে, এই 4 দিন কোথায় ছিলাম। বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ির পুরুষরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে, এবং এই মসজিদ আমাদের বাড়ির গেটের সামনে। পুকুরে নেমে গোসল সেরে যখন আমি কাপড় বদলাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার নাকে ওই ঘ্রাণ এসে আটকে যায়। অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের থেকে যে ঘ্রাণ পেয়েছিলাম, ঠিক সেই ঘ্রাণ আমি এখন পাচ্ছি। রাত তখন প্রায় 9টা বাজে। আমি ঘ্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এইবারও আমার মাঝে ভয়টা আরও বেশি বেড়ে যায়। আমার বোঝা হয়ে গেছে আমি কোনো জিন ভূতের খপ্পরে পড়েছি, কিন্তু এই অসুরেরই আমার পিছু কেন নিল তা আমার জানা নেই।
তাড়াহুড়ো করে আমি জামা বদলে ফেলি এবং সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে দুইটা নজর তাকাচ্ছিল। একটা হচ্ছে 4 দিন কিছু না বলে কোথায় ছিলাম তাও এখন চুপচাপ, তাই রাগ। আরেকটি হচ্ছে 4 দিন পর আমাকে খুঁজে পেয়ে তারা আনন্দ। সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম না, কারণ এই বিজ্ঞান যুগে এইসব জিনভূতির ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে, কিন্তু সে হাসে না যার সাথে এই ঘটনাগুলো ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বাসা থেকে বেরিয়ে যাই, কারণ বেশি দেরি করলে যদি কোনো বড়সড় ক্ষতি হয়। তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎকার করা সঠিক মনে হয়েছে আমার। রামগঞ্জের নাম করা সৈকত কবিরাজকে আশা করি অনেকে চিনবেন। ওনার বাড়ি হাঁপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। একটা রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ আমাকে ওনার বাসায় যেতে হয়। ওনার বাসার সামনে গিয়ে যখন আমি ডাক দিব, সেই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বললেন, তুই তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না, এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে অনেক অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগে হয়তো উনি ওনার জিন দিয়ে সব জেনে নিয়েছেন, কারণ লোকমুখে শুনেছি ওনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই, কারণ আমি খুবই ভয় পাচ্ছিলাম। ভাবতেও পারছি না 40 মিনিটে আমি 4 দিন কিভাবে পার করে দিলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটনাটাই ঘটে একমাত্র সেই বোঝে কতটা ভয় লাগে এখানে।